আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাঙ্গুনিয়া মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা যে অধ্যায়টি আলোচনা করেছিলাম, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি, এই অধ্যায়ে আমরা গুরুত্বপূর্ণ মজুদ মূল্যায়নের যে পদ্ধতি রয়েছে তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি শেষ করেছি। আমরা আরও একটি পদ্ধতি গত ক্লাসে করেছি। গত ক্লাসে আমরা যে পদ্ধতি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড অ্যাভারেজ মেথড। যে পদ্ধতির মাধ্যমে, যে পদ্ধতির মূল কথা হচ্ছে মজুদ ইস্যু করা হয় একটি গড় হারে এবং উদ্বৃত্ত নির্ণয়ে মজুদগুলোকে আলাদা আলাদা করে না দেখিয়ে মোট মূল্যে পরিণত করা হয় এবং মোট এককে পরিণত করা হয়। এরপর মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ করে একটি গড় হার ক্যালকুলেশন করা হয়। তো আমরা আজকে আরেকটি ভারযুক্ত গড় পদ্ধতির আরেকটি সৃজনশীল অঙ্ক আমরা প্র্যাকটিস করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি দেখার শুরুতে তোমরা খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে খুব ভালো করে ক্লাসে যেভাবে তোমরা সরাসরি প্র্যাকটিস করো সেভাবেই তোমরা প্রস্তুতি নাও। আমরা প্রথমে শুরু করি। তাহলে দেখো, মজুদ খতিয়ানে যে ছকটি রয়েছে, ছকটি সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। আমরা টাকার কলাম তিনটি করবো, একটি হচ্ছে প্রাপ্তি, আরেকটি ইস্যু, আরেকটি উদ্বৃত্ত। তো প্রাপ্তি কলাম আমরা যত প্রকার ক্রয় আছে সবগুলো লিখবো, আর ইস্যু কলাম আমরা লিখবো বিক্রয়গুলো, আর উদ্বৃত্ত কলাম আমরা সমাপনী উদ্বৃত্ত, অর্থাৎ প্রত্যেক তারিখে কি পরিমাণ উদ্বৃত্ত রয়েছে, প্রত্যেক তারিখে কি পরিমাণ উদ্ধৃত রয়েছে, মজুদ রয়েছে, সেটি আমরা দেখাবো। আর প্রাপ্তি কলাম আরেকটি বিষয় মনে রাখো, যদি বিক্রয় ফেরত হয়, বিক্রিত পণ্য ফেরত আসে আমরা প্রাপ্তি কলামে লিখবো, আর যদি কৃত পণ্য ফেরত দেওয়া হয়, ক্রয় ফেরত হয়, আমরা ইস্যু কলামে লিখবো। তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমে 2020 সালে মার্চ 1 তারিখে 2020 সালের মার্চ 1 তারিখে প্রারম্ভিক মজুদ ছিল, প্রারম্ভিক মজুদ ছিল 8000 একর। তো প্রারম্ভিক মজুদ ওপেনিং ব্যালেন্স যেটি থাকে, ওপেনিং ইনভেন্টরি, এটা আমরা সরাসরি উদ্ধৃত্ত কলামে লিখবো 8000 একর 2 টাকা করে। উদ্ধৃত্ত কলামে লিখবো আমরা 8000 একর 2 টাকা করে 16000 টাকা পণ্য। এরপর মার্চ 11 তারিখে দেখো, মার্চ 11 তারিখে আছে ক্রয়। তো যত প্রকারের ক্রয় আছে আমরা সবগুলো প্রাপ্তি কলামে লিখব। ক্রয় হচ্ছে 10,000 একর, প্রিয় শিক্ষার্থীরা, বৈদ্যুতিক গোলযোগের কারণে একটু অসুবিধা হয়েছে। তো মার্চ 11 তারিখে দেখো ক্রয় হচ্ছে 10,000 একর 1.50 টাকা করে। ক্রয় হচ্ছে 10,000 একর 1.50 টাকা করে। তাহলে আমরা এখানে মোট মূল্য ক্যালকুলেশন করবো। 10,000-কে 1.50 দিয়ে গুণ করবো আমরা। 10,000 গুণ 1.50 15,000, ঠিক আছে। এবার আমরা এই প্রত্যেক তারিখে আমরা মোট মূল্য নির্ণয় করবো মজুদের। তাহলে আগে ছিল 16,000 টাকার পণ্য, এরপর 11 তারিখে আমরা ক্রয় করেছি 15,000 টাকার পণ্য, তাহলে এখানে টোটাল হবে 31,000 টাকার পণ্য। আগে ছিল 8,000 টাকা, 8,000 একক, এরপর আমরা ক্রয় করেছি 10,000 একক, তাহলে টোটাল হবে 18,000 একক। এবার আমরা একটি গড় হার ক্যালকুলেশন করব। কিভাবে? মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ করব। মোট মূল্যকে আমরা মোট একক দিয়ে ভাগ করব। তাহলে 31,000-কে আমরা ভাগ করব 18,000 দিয়ে। তো দেখো, এখানে যদি আমরা ভাগ করি দেখা যাচ্ছে এখানে রেট আসে 1., আমি এখানে দেখাচ্ছি 1.722222। আমরা এতগুলো ডিজিট এখানে মজুদ খতিয়ান প্রস্তুতের সুবিধার্থে আমরা এতগুলো ডিজিট নিব। আমরা দশমিকের পরে 3টি ডিজিট নিব। দশমিকের পরে 3টি ডিজিট নিব, তাহলে 1.722।
তো এই দশমিকের পরে একটা বিষয় তোমাদের বলে রাখি, দশমিকের পরে সম্পূর্ণ ডিজিট সবগুলো ডিজিট না নেওয়ার কারণে ক্যালকুলেশনে হয়তো তোমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একেবারে বরাবর হুবহু মিল নাও হতে পারে, অর্থাৎ 1 টাকা অথবা 2 টাকা বা 3 টাকা, সর্বোচ্চ এরকম 3-4 টাকা 5 টাকার মধ্যে সীমাবদ্ধ থেকে একটা ডিফারেন্স হতে পারে। তো এটা অসুবিধা নেই। তাহলে আমরা দেখি ক্যালকুলেশন করি। এরপরে দেখো 11 তারিখের পরে 14 তারিখ, 14 তারিখ হচ্ছে বিক্রয়, 14 তারিখ হচ্ছে বিক্রয়, বিক্রয় 9000 একক, 9000 একক। এই ভারযুক্ত গড় পদ্ধতিতে একটি সহজ বিষয় হচ্ছে এখানে ইস্যুর ক্ষেত্রে আগের কৃতপণ্য আগে বিক্রয়, তারপরে কৃতপণ্যগুলো পরে বিক্রয়, এরকম কোনো ঝামেলার বিষয় এখানে নেই। এখানে সরাসরি আমরা উদ্ধৃত্ত থেকে আমরা সরাসরি ইস্যু করে ফেলবো এবং এখানে দেখো উদ্ধৃত্ত মোট এককে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ 18,000 একক আছে। এখন এই 18,000 একক থেকে আমরা 9,000 একক ইস্যু করব। 18,000 এককে আমরা ইস্যু করব 9,000 একক, 9,000 একক ইস্যু করব। তো রেট হচ্ছে 1.722, 1.722, 1.722। তাহলে এই 9,000কে আমরা 1.722 দিয়ে গুণ করব 15,498, 15,498। এবার আমরা আবার 14 তারিখে আবার আমরা উদ্ধৃত্ত ক্যালকুলেশন করব। দেখো প্রথম হচ্ছে 18,000 একক, 9,000 একক ইস্যু হয়ে গেছে, আর আছে এখানে 9,000 একক। এরপর মোট মূল্য ছিল, মজুদের মোট মূল্য ছিল 31,000 টাকা, আর ইস্যু হয়েছে 15,498। তাহলে 31,000 থেকে আমরা 15,498 বিয়োগ করব 15,502, 15,502, 15,502। তো 15,502 থেকে 2কে আমরা 9,000 দিয়ে ভাগ করব, ভাগ 9,000, 1.722, 1.722। এরপর ক্ষেত্রে এরপর দেখো 14 তারিখের পরে 19 তারিখ আবার ক্রয়, 19 তারিখ আছে ক্রয় 8,000 একক, ক্রয় 8,000 একক 2.50, 8,000 একক 2.50। তাহলে আমরা 8,000 এককে 2.50 দিয়ে গুণ করবো 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা। তো ক্রয়ের ক্ষেত্রে আমরা উদ্ধৃত্ত ক্যালকুলেশন করি, আগে যা ছিল তার সাথে যোগ করি, আর ইস্যুর ক্ষেত্রে আমরা উদ্ধৃত্ত ক্যালকুলেশন করি, আগে যা ছিল তার থেকে বিয়োগ করি, অর্থাৎ ইস্যুর কারণে মজুদ কমে যায় আর ক্রয়ের কারণে মজুদ বেড়ে যায়। তাহলে দেখো আগে ছিল 15,502, 15,502, 15,502 এর সাথে আমরা যোগ করব 20,000, তাহলে 35,502, 35,502। এরপর আগে ছিল 9,000 একক, এখন আরো ক্রয় করেছি আমরা 8,000 একক, তাহলে 17,000 একক, 17,000 একক। এবার আমরা দর ক্যালকুলেশন করব কিভাবে, মোট মূল্যকে 35,502 মোট মূল্যকে আমরা মোট একক দিয়ে ভাগ করব, মোট মূল্যকে আমরা মোট একক দিয়ে ভাগ করব। তাহলে 2.088, 2.088। তারিখের পর সেক্ষেত্রে 19 তারিখের পর 23 তারিখ আছে দেখো ক্রয় ফেরত, 23 তারিখ ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত বিষয়টি আমরা লিখবো কোথায়, ক্রয় ফেরত আমরা অর্থাৎ আমাদের কৃত পণ্য চলে যাচ্ছে, কৃত পণ্যগুলো কোথায় ছিল, মজুদে ছিল, গুদামে ছিল, চলে যাচ্ছে, এই কথার অর্থ হচ্ছে ক্রয় ফেরত আমরা ইস্যু বুঝবো। এখানে আমরা ক্রয় ফেরত কোথায় লিখবো, তাহলে ইস্যু কলামে। ক্রয় ফেরত হচ্ছে 2,000, ক্রয় ফেরত হচ্ছে 2,000 একক কৃত পণ্য আমরা ফেরত দিয়েছি।
এখানে একটি বিষয় ইম্পর্টেন্ট, বিষয় ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে খুব ভালো করে স্টেশনে দিয়ে রাখি। 23 তারিখের বিষয়টি আমরা ইস্যুর ক্ষেত্রে রেট আমরা এখানে এর আগের তারিখের মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ করে যে রেটের পণ্য ছিল ওই রেট আমরা ইস্যু করছি। বাট ক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা এখানে ইস্যু দেখাবো এর আগের তারিখে যে কৃত পণ্য ছিল ওই পণ্যের রেট। দেখো আমরা যে ক্রয় করেছিলাম 5 টাকা করে, 2.5 টাকা করে, এখন কিন্তু পণ্য ফেরত দিব আমরা, কিন্তু পণ্য আবার ফেরত দিব আমরা মজুদ থেকে কমিয়ে দেখাবো ওই রেটের পণ্য, অর্থাৎ 2.50। 2.50। তাহলে ক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা কৃত পণ্যের রেটটি বিবেচনা করি, কৃত পণ্যের রেটটি আমরা ইস্যু কলামে লিখব। তাহলে দেখো 2000 গুণ 2.550, তাহলে 5,000 টাকার পণ্য আমাদের ইস্যু ক্রয় ফেরতের কারণে কমে গিয়েছে মজুদ থেকে। তো মজুদ থেকে কমে যাওয়ার ফলে আমরা 23 তারিখে যদি অতিরিক্ত ক্যালকুলেশন করি তাহলে হবে 35,502। 35,502 থেকে আমরা 5,000 বিয়োগ করব, 30,502। 30,502 আর 17,000 থেকে 2,000 বিয়োগ করলে 15,000। এবার আমরা গড় হার ক্যালকুলেশন করব। 30,502 কে আমরা ভাগ করব 15,000 দিয়ে, তাহলে হবে 2.033। 2.033। এবার দেখো 23 তারিখের পর 27 তারিখ ক্রয়, আবার 27 তারিখ ক্রয় আছে 4,000 একক 3.00 টাকা। 4,000 একক 3.00, তাহলে হবে 12,000 টাকার পণ্য। এবার আমরা আবার একই রূপে ক্যালকুলেশন করব। 30,502 এর সাথে আমরা 12,000 গুণ করব। 30,502 প্লাস 12,000, 42,502। এরপর আগে ছিল 15,000 একক, এখন 4,000 একক, তাহলে 19,000 একক। 19,000 একক। এবার আমরা রেট ক্যালকুলেশন করব। 42,502 ভাগ 19,000, 2.236। 2.237। এখানে 6 এর পর আছে 9। আমরা যত ডিজিট নিব এর পরের সংখ্যা যদি 5 অথবা 5 এর চেয়ে বেশি হয় তাহলে এর আগের সংখ্যার সাথে আমরা 1 যোগ করব। এরপর দেখো 27 তারিখের পরে 31 তারিখ বিক্রয় আমরা লিখব কোথায়? ইস্যু কলামে। বিক্রয় আছে 10,000, বিক্রয় আছে 10,000, আমরা সরাসরি ইস্যু কলামে লিখব 10,000। তো রেট হবে 2.237। তাহলে 10,000কে আমরা 2.237 দিয়ে গুণ করব। গুণ করলে 22,370। 22,370। এবার প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কি করব? তাহলে ইস্যুর কারণে পণ্য কি হয়? মজুদ কমে যায়। তাহলে এবার উদ্ধৃত ক্যালকুলেশন করবো আমরা। 42,502 থেকে 22,370 বিয়োগ করবো। উদ্ধৃত আছে আমাদের 20,132 টাকার পণ্য। 20,132 টাকার পণ্য। আর আমাদের একক আছে 9,000 একক। একক আছে আমাদের 9,000 একক। এখানে আমরা যদি গড় হার ক্যালকুলেশন করি, 20,132 কে আমরা 9,000 দিয়ে ভাগ করব, গড় হার হবে 2.237। 2.237। তাহলে এটি হচ্ছে মূলত ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ খতিয়ান প্রস্তুত প্রণালী। তো প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে আমরা অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির মধ্যে আমরা বলতে পারি আমরা দুটি পদ্ধতি খুব ভালোভাবে শেষ করেছি। নেক্সট ক্লাসে আমরা শেষের কৃতপণ্য আগে বিক্রয় বা লাইফো মেথড নিয়ে আমরা আলোচনা করব। তোমরা একটু দেখে নেবে, তাহলে তোমাদের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। আজকে পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করে ক্লাসগুলো ভালো করে দেখে প্র্যাকটিস করার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।